আমি যে একজন সাহসী শিল্পী, এটার কি আপনাদের কোনো সন্দেহ আছে? আছে? যে ডিরেক্টরের বিরুদ্ধে জীবনে কেউ টু শব্দ উচ্চারণ করে না, আমি তো আপনাদের সবাইকে ডেকে নালিশ করেছি, তার নামে করিনি। তো আমি তো সাহসী। এবং সেই সময় খালেদা জিয়ার চরিত্রে যখন অভিনয় করেছি, সেই সময় আমার কাছে আরও একটা দুইটা অপশন ছিল। তো আমি ওই খালেদা জিয়াই বেছে নিয়েছি। তার পরবর্তী সময় আমাকে অনেক হুমকিরও সম্মুখীন হতে হয়েছে। তুমি কেন খালেদা জিয়ার চরিত্রে কাজ করবা, তুমি কেন এই রিস্কের মধ্যে যাবা? আমার কাছের মানুষরাই বলেছে, আমার ভালোর জন্যই বলেছে। আই ডোন্ট কেয়ার অন দ্যাট টাইম। আমি এগুলা কেয়ার করি না, আমি কাজ করেছি। এবং খালেদা জিয়ার চরিত্রে যতটুকুই আমার কম প্রেজেন্স থাকুক আর যাই থাকুক, এত বড় একটা চরিত্র ক্যারি করা, এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করেছি যে এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এবং এত গুড লুকিং একটা মানুষের চরিত্রে আমাকে যে ভাবা হয়েছে, এটা আমি নিজেকে মানে ভাগ্যবান মনে করি। কেন যেন আমার কাজে কোনো কমতি থাকে না। হ্যাঁ, যে আমার কাজে কখনো আমি খুব বেশি এক্সপেক্টও করি না। ওই যে বললাম না আমি, যে আমি নিজেকে এত নায়িকা হিসেবে পরিচয় দিতে খুব একটা আমার মানে ইয়ে হয় না। আমি চরিত্রাভিনেতা, আমি চরিত্র করতে পছন্দ করি। যে চরিত্রই আমাকে দেয়া হবে না কেন, আমি সেটি ক্যারি করার জন্য চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। সেই করোনা থেকে কিন্তু আমাদের চলচ্চিত্রের অবস্থা ভালো না। দরদ তো অনেক বড় বাজেটের চলচ্চিত্র এবং সাকিব খান অভিনয় করেছেন, দেশের বাইরে শ্যুট হয়েছে, সোনায় সোহাগা ছিল, সব কিছু মিলে সেই যে এক্সপেকটেশনটা আমাদের ছিল যে দরদে প্রচুর মানুষ সাড়া দেবে, যদিও বছরে কয়েকটি আলোচিত চলচ্চিত্রের মধ্যে দরদ একটি, কিন্তু তারপরও আমাদের প্রত্যাশার পারদ ছিল অনেক উপরে, কিন্তু দর্শকরা সেইভাবে সাড়াটা দেয়নি। এর কারণ হচ্ছে দেশের পরিস্থিতিটা তো বুঝতে হবে। মানুষের মৌলিক চাহিদাগুলো যখন পূরণ হবে, তারপরে আসে বিনোদনে। তো বিনোদনের জায়গাটা তো পরে, সেইখানে মানুষ অর্থ খরচ করা, দেশের পরিস্থিতি 100 যখন ঠিকঠাক থাকে, তখন হচ্ছে যে এটা আমরা প্রত্যাশা করতে পারি। সেই কারণে দরদের মতো এত বড় বাজেটের চলচ্চিত্রে হচ্ছে যে আমরা আশানুরূপ সারা মেলেনি, যতখানি আমরা এক্সপেক্ট করেছিলাম, যেহেতু মেগা স্টারের ছবি এটা গেল। আর তার পরবর্তীতে যে ছবিগুলো রিলিজ হচ্ছে, সেগুলো কিন্তু রিলিজ ঠিকই হচ্ছে, এটা একটা ভালো বিষয়। দর্শক পরিস্থিতি ঠিক হয়ে গেলে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আস্তে আস্তে হলমুখও হবে। যেমন করোনার পরবর্তী সময়ে কিন্তু এরকম হয়েছিল, হলে মানুষ একেবারে যায় না। এরকম পরিস্থিতি, করোনার পরিস্থিতিটা ঠিক হতে না হতেই কিন্তু আবারও আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান। তো দেশের পরিস্থিতি তো একটু স্বাভাবিক হতে দিতে হবে। তার আগে আমরা হল ভর্তি দর্শকের প্রত্যাশা যে করব, এটা অমূলক। আমরা আসলে আজকে মধ্যবিত্তের কথা বলতে এসেছি। আমি শুধুমাত্র মধ্যবিত্তের কথাই বলতে চাই, এবং যে কষ্ট 24-এ ফেলে এসেছি, সেই কষ্ট 25-এর আগমনী ক্ষণে উল্লেখ করতে চাই না। শিল্পীর হাজারো কষ্ট থাকে, শিল্পীর হাজারো অভিযোগ থাকে, শিল্পী গলা ফাটায়, হাজার হাজার অভিযোগ কষ্টের কথা বলে শিল্পী গলা ফাটায় সারা জীবন, কিন্তু শিল্পী কিন্তু তার অধিকারের কাছাকাছি খুব কম পৌঁছাতে পারে। এই যে দেখেন, 24-এর গণ অভ্যুত্থানে রিক্সাওয়ালারা পর্যন্ত আন্দোলন করেছে, কিন্তু এই শিল্পীরা 4-5 মাস কর্মহীন। এখন অনেকে আছে পেশা ছেড়ে দিয়েছে, তারপরও তারা আন্দোলনে নামে না। তারা যে কতটা সহনশীল, তারা যে নিজেদের মধ্যে কতটা নিজেদেরকে গুটিয়ে রাখে, কষ্ট দুঃখ সব কিছুই মানে মাটি চাপা দিয়ে দেয়, সেটা তো আসলে শুধুমাত্র শিল্পীরাই জানে। তো আমার এই সময়ে এসে, যেহেতু দাবি তোলার একটা সময় এসছে, আমি সব শিল্পীদের পক্ষ থেকে একটা কথাই বলবো, যে সারা জীবন যে শিল্পের পেছনে নিজেকে সঁপে দেয়, আমার মনে হয় যে সরকারি চাকরিজীবীরা যেমন রিটায়ারমেন্টের পরে তাদের একটা পেনশন সিস্টেম আছে, প্রত্যেক স্বীকৃত শিল্পীর জন্য আমি মনে করি এটা একেবারে অপরিহার্য। এবং এটা বর্তমান সরকার, দাবি মানার সরকার, তারা সবার ক্ষেত্রটা ভেবে দেখছে। আমার মনে হয় তাদের কাছে এই বিষয়টা যদি শক্তপোক্তভাবে শিল্পীরা সমবেত হয়ে যে তাদের কাছে বলা হয়, আমার মনে হয় যে এই বিষয়টা এগ্রি করবেন ওনারা। তো এরকম একটা ব্যবস্থা হওয়া উচিত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।